সরি, সরি। কি বললি? শুনতে পেলাম না। ঝুঁকে কানে কনিষ্ঠ আঙুল চালিয়ে ভান ধরলাম আমি। তাতে দাঁতে ঠোঁট কামড়ে আয়দান দ্বিতীয় দফায় সামান্য একটু জোরে বলল, সরি। "অ্যাঁ?" ধৈর্যের বাঁধ বোধ হয় ভেঙে গেল ছেলেটার। এবার আমার মুখ চেপে ধরে কানের কাছে চিৎকার করে উঠল, সরি, আমি অনেক সরি। আর কতবার শুনতে চাও ইবলিশের নানি? আর একটু হলে বোধহয় কান থেকে রক্ত উঠে আসবে, তবু অট্ট হাসি হেসে উঠলাম আমি। তাতে অহংকার বোধ উড়িয়ে যাওয়ায় আয়দান ধাক্কা দিয়ে আমাকে দূরে সরিয়ে দিল। নিজের বড় ভাইয়ের দিকে এক নজর তাকালো অগ্নি দৃষ্টিতে, তারপর তারপর উল্টো ঘুরে বাসা থেকে বাইরে বেরিয়ে গেল হন হন করে। পেছনে দরজাটা এত জোরে আটকে দিয়ে গেল যে শব্দে কেঁপে উঠলো চারপাশ। দরজা ভেঙে গেলে তার ক্ষতিপূরণ কি তোর বাপ দেবে? বলতে বলতে জিভে কামড় দিয়ে আটকে ফেললাম নিজেকে, শক্ত একটা ঢোক গলাধঃকরণ করে। আর চোখে জায়দানের দিকে তাকালাম। শান্তশিষ্ট লোকটা বোধহয় এত উচ্চ বাচ্চে বিরক্ত ভীষণ। চশমা করে চোখের উপরের ভ্রু ঘষছে আঙুলের ডগায়। ক্রোধ নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি হয়তো বা। আয়দান বেরিয়ে যেতেই এক প্রকার নীরবতা ভর করলো আমাদের দুজনের মাঝে। হঠাৎ করে অনুভূত হলো আমি আমার প্রাক্তন স্বামীর সঙ্গে একান্তে আছি বহুদিন বাদে। বিষয়টা আজ থেকে কিছুদিন আগেও আমার জন্য ছিল অসম্ভব, অথচ তাই কেমন জটিল ভাবে বাস্তবে পরিণত হয়েছে। চুপটি করে আমার বিছানার পাশের মিরার বিছানায় বসে পড়লাম। জানালার দিকে তাকিয়ে আনমনে গা দোলাতে লাগলাম। শীতের প্রভাবটা আর গায়ে লাগছে না। দূর থেকে সনসনে হাওয়া বইবার আওয়াজ মিশ্রিত হলো দেয়াল ঘড়ির কাঁটার তালের সঙ্গে। অদ্ভুত এক নীরবতা ছেদনকারী সুরের মেলবন্ধন যেন। বিছানার ফ্রেমের ক্যাচ করে হালকা আওয়াজে সরাসরি না তাকিয়েও বুঝলাম জায়দান বসেছে। মুখ ঘুরিয়ে নীরবে তাকালাম। কফির মগে চুমুক দিয়ে নিঃশব্দে কিছু ভাবছে মনে হলো। ওই চশমার লেন্সে প্রতিফলিত হচ্ছে ধোঁয়াটে বাষ্প। ভেতরের বাদামি সমুদ্র চিকচিক করছে। ডিভোর্সের পর স্বপ্নে আমাকে সব থেকে বেশি তাড়িয়ে বেড়ানো দুটো অস্তিত্বের একটি ওই নয়ন জোড়া, যা এককালে ছিল আমার বড়ই অপ্রিয়। এখন বিশেষ কোনো অনুভূতিহীন কফি সুস্থির ভাবে সমাপ্ত করে মগ ট্রেতে নামিয়ে রাখলো জায়দান। তারপর সুদীর্ঘ নৈঃশব্দ ভেদ করে বলল, আই ক্যান রিকভার ইউর পেজ। তুমি চাইলে আমি তোমার বিজনেস পেজ ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাবো। আর স্কুটির ব্যাপারটা আমাকে মডেলটা জানানো ভালো হয়। নতুন স্কুটি কিংবা টাকা, তুমি যেটা চাইবে সেটাই হবে। স্থির চেয়ে রইলাম মানুষটার চোখের দিকে। কথাগুলো সে কি সুন্দর নির্লিপ্ত ভাবে বলছে। আচ্ছা, সে কি সত্যি এতটাই অনুভূতি শূন্য? আমাকে দেখে তার একটু কষ্ট হচ্ছে না, কিংবা রাগ, অথবা ভিন্ন কিছু? সামান্য কোনো অনুভূতি? সংসার জীবনে যতদিন মানুষটার সঙ্গে কাটিয়েছি কোনোদিনও তাকে মন মন খুলে হাসতে দেখিনি। একবার দুবার ঠোঁটের কোণে দুটো সামান্য একটু উঁচু নিচু হতে দেখেছি। ওইটুকুই তার হাসি, আর কান্না যেন অশ্রু নামক শব্দটা তার অভিধানেই নেই। মানুষ কি এতটা শক্ত শীতল রক্তের নির্বিকার প্রাণী হতে পারে? জানা নেই আমার। তবে জায়দান পারে। তাই তাকে মানুষ কম, রোবট বেশি মনে হয় আমার কাছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেললাম, মাথা দুলিয়ে বলে উঠলাম, ইটস ফাইন। আমার স্কুটি কিংবা টাকার প্রয়োজন নেই। তুমি যদি পারো শুধু আমার বিজনেস পেজটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো, এতটুকুই যথেষ্ট। জায়দান খানিকক্ষণ আমার দিকে চুপ করে তাকিয়ে রইল। তারপর তর্ক ছাড়াই মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তোমার পেজ ডিটেলস আমার ইমেলে পাঠিয়ে দাও। এখনো সবাইকে জিমেইল ঠিকানা দিয়ে বেড়াও তুমি? পুরাতনটাই তো, তাই না? আমার ঠোঁটে অত্যন্ত সূক্ষ্ম এক হাসি ফুটলো। শুনতে হাস্যকর হলেও জায়দানের স্ত্রী থাকাকালীন অবস্থায়ও আমার কাছে তার কোনো ব্যক্তিগত আইডি ছিল না। যোগাযোগের মাধ্যম ছিল দুটো: ফোন নাম্বার, যাতে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক নেই, এবং ইমেইল। পুরাতনটাই। এক শব্দে উত্তর দিয়ে উঠলো জায়দান। নিজের ব্লেজার খানিকটা টেনে ঠিকঠাক করে দেখে বুঝলাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। আমি কোনো বাধা দিলাম না। বুঝতে পারছি না বুকের ভেতর অনুভূতিটা ঠিক কেমন। দরজার দিকে পা বাড়িয়ে হাতল ধরে টেনে খুললো জায়দান, তবে বাইরে পা রাখলো না। উল্টো ঘুরে দাঁড়িয়ে আমার খানিক জবু থবু হয়ে থাকা অবয়বের দিকে চেয়ে শুধালো, একটা ব্যক্তিগত প্রশ্ন করে। মাথা তুলে তাকালাম আমি, চোখ পিটপিট করলাম। করো। জায়দান চোখ ঘুরিয়ে প্রথমবারের মতো আমার এক রুমের ছোট বাসাটা দেখলো। একটা বড় সড়ো রুমের মাঝে
একপাশে দুটো ছোট ছোট বিছানা এবং অন্য পাশে ডাইনিং টেবিল। লাগোয়া রান্নাঘরে দুটো ওভেনে প্রায় অর্ধেক জায়গা নিয়ে রেখেছে। এদিক সেদিক ছড়িয়ে আছে বেকিং এর জিনিসপত্র। আমার পরনের পোশাকগুলো চেয়ার আর জানালার গ্রিলে ঝুলছে। একটা গোছানো পড়ার টেবিল একদম এক কোণে, যেটা মীরার ব্যবহার করছে। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সে, তারপর জিজ্ঞেস করলো অপ্রত্যাশিত প্রশ্নটি। দেনমোহরের টাকাগুলো কোথায়? মনে হলো বুঝি আমার অন্তরটাই সম্পূর্ণ জমে গিয়েছে। একটা সুতীব্র শারীরিক ব্যথা অনুভব করলাম আমি। ছটফট করে উঠলো কিছু একটা। দেনমোহর 40 লাখ টাকা, যেটার প্রতিটা পয়সা জায়দান আমাকে বুঝিয়ে দিয়েছে। তার প্রশ্ন অমূলক নয়, কিন্তু এই প্রশ্নের কি উত্তর দেবো আমি? মুখে ক্রোধ ফুটলো, বিছানার চাদর আঁকড়ে ধরলাম আমি, ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলে উঠলাম, নান অফ ইউর বিজনেস। জায়দান স্থির চেয়ে রইলো বেশ কিছুক্ষণ। তারপর মৃদু গলায় বলল, নান অফ মাই বিজনেস, নট এনিমোর। উল্টো ঘুরে দরজার বাইরে পা রাখলো সে। আমার কি যেন হয়ে গেল, বিছানা থেকে লাফিয়ে উঠে উন্মাদের মতো দরজার কাছে ছুটলাম আমি। সিঁড়ি বেয়ে যখন পায়ে পায়ে নিচে নামতে দেখলাম প্রাক্তন স্বামীকে, অন্তরের তীব্র চাহিদাই প্রশ্নটা করেই বসলাম, তুমি কি সবার জন্যই এক? যদি এমন কিছু অপরিচিত কারোর সঙ্গে হতো, তাহলেও কি তুমি আয়দানকে নিয়ে তার কাছে ক্ষমা চাইতে যেতে? সে সিঁড়ির ধাপে থমকে গেল জায়দান, মাথা তুলে আমায় দেখলো। চশমার লেন্সের ওপাশে থাকা বাদামি নয়ন বুঝি শরীর ভেদ করে পৌঁছে গেল অন্তর অব্দি। নির্বিকার জবাব দিল সে, আমি আর তুমি অপরিচিতই, সাবিন। আজকের পর থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত। যেন নিজের কথাটাই ভেসে এলো আমার কানে। সিঁড়ির রেলিং আঁকড়ে ধরে নিচে তাকিয়ে রইলাম। জানান আর দাঁড়ানো না, হালকা পদশব্দ তুলে ধীরে ধীরে নেমে গেল সিঁড়ি বেয়ে। আড়াল হয়ে গেল আমার দৃষ্টি সীমার বাইরে। এই সীমানার মাঝে আর কখনো তাকে দেখবো কিনা জানা নেই আমার। সত্যি আমরা অপরিচিত। অতীত হোক বা বর্তমান, একে অপরকে কোনোদিনও আমাদের চেনা হয়ে ওঠেনি। গলির মুখের রাস্তায় দাঁড়িয়ে রিকশালার সঙ্গে ঝগড়ায় মেতেছে মীরা। মেজাজটা তার খিচে আছে এমনিতে। সারাটা দিন সাবিনের ঘটনা নিয়ে যা তোলপাড় হলো, তারপর এই ঝামেলাটুকু একদমই সহ্য হচ্ছে না। কি অদ্ভুত কথা বলছেন মামা? যখন রিকশা উঠলাম তখন বললেন যা ভাড়া তাই দিতে, এখন 30 টাকার রাস্তায় ভাড়া চাইছেন 70 টাকা। এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি। রাত হইছে, আপনারে আমি এরপরও নিয়ে আসছি। একলা মেয়ে মানুষ দেইখা এভাবে গরিবের পেটে লাথি দেওয়ার চেষ্টা করবেন না আফা। 70 টাকা থেকে 1 পয়সাও আমি কম নিতে পারবো না। রিকশাওয়ালার কণ্ঠ অনড়, তাতে ভীষণ ক্ষেপে গেল মীরা। তবুও জোরপূর্বক শান্ত রাখলো নিজেকে। ধীরে ধীরে বলার চেষ্টা করলো, দেখুন মামা, আমার কাছে 40 টাকায় আছে, ঠিক আছে? আর আমি আপনাকে বলিনি আমি একলা মেয়ে। অনেক রাত, এরপরেও আমাকে এখানে নিয়ে আসতে। আমি জিজ্ঞেস করেছি যাবেন কিনা, আপনি বলেছেন হ্যাঁ। এখন কথা ঘোরানো তো ভালো লোকের মতো হলো না। তাইলে আমারে খারাপ লোক মনে করেন, সমস্যা নাই। 40 টাকা দিয়া আমি কি করব জানি না। এটা আপনি আমার 70 টাকা দেন, না হইলে। নইলে কি করবি? পুরুষালী হুমকিপূর্ণ কণ্ঠস্বরটি নির্জন রাস্তায় প্রতিধ্বনিত হলো নিশাচরের ডাকের মতন। তৎক্ষণাৎ মাথা কাত করে তাকালো মীরা। 6 ফুটের ঊর্ধ্বে এক ছায়া মানবকে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আধার ছেড়ে আলোতে আসতেই মুখটা পরিষ্কার হলো। ধবধবে ফর্সা, গালে ব্যান্ডেজ, মুখের ভেতর কিছু একটা চিবিয়ে চলেছে। বাবল গাম নাকি অন্য কিছু বোঝার উপায় নেই। সোজা হেঁটে রিকশালার কাছে এলো সে। মীরা ফেলফেল করে চেয়ে রইল। আপনি কেডা? এ বিষয়ে মাতেন কেন ভাই? ছেলেটি চোখ ঘুরিয়ে রিকশাওয়ালাকে আপাদমস্তক দেখলেন। চোয়াল নড়ছে তার চিবানোর কারণে। চুপচাপ পকেটে হাত ঢুকে দুটো 50 টাকার নোট বের করলো সে। তারপর এগিয়ে রিকশাওয়ালার পুরাতন শার্টের পকেটের ভেতর ঢুকিয়ে এসে বলল, এই যে তোর ভাড়া, আর এটা বকশিস। বলার সাথে সাথে রিকশাওয়ালা চোয়াল বরাবর সজোরে ঘুষি বসিয়ে দিল ছেলেটা। তাতে লোকটা ছিটকে গিয়ে রাস্তায় আছড়ে পড়লো। আটকে উঠল মীরা। ভয়ে 2 পা পিছিয়ে গেল লাফিয়ে। রিকশাওয়ালার নিজের মুখ 2 হাতে চেপে ধরে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সামনে। দিজ্ঞান দিশাহারা হয়ে আর্জি জানালো, আমি গরিব মানুষ, আমাদের ছাইড়া দেন ভাই। ছেলেটাকে দ্বিগুণ ক্রোধান্বিত মনে হলো। পা তুলে তার কোমর বরাবর সজোরে লাথি হাঁকিয়ে গর্জন তুলল, গরিব শালা, মানুষের সাথে বাটপারি করার সময় মনে থাকে না? আমি গরিব বলে সিম্প্যাথি তো খুব কামাতে পারিস। আর বৃষ্টির দিনে তোদের ভাড়া হয়ে যায় 3 গোল। মুমূর্ষু রোগী দেখলে তো কথাই নেই। রিক্সা ভাড়া নাকি প্লেন ভাড়া চাস অহুসা থাকে না। তোদের জন্যই ছোট লোক শব্দটা গালি হিসেবে ব্যবহার শুরু হয়েছিল রাস্কেল।
রিকশাওয়ালা বেচারা এবার হাউমাউ করে কেঁদেই ফেলল। মীরা এগিয়ে এলো, চিন্তাভাবনা না করে ছেলেটার বাহু চেপে ধরে তাকে সরিয়ে আনলো। মিস্টার, আপনি একটু শান্ত হন, সব ঠিক আছে। এই মামা, আপনি যান তো এখান থেকে প্লিজ। ফার্দার কারোর সাথে বাটপাড়ি করার চেষ্টা করবেন না। রিকশাওয়ালাকে দ্বিতীয় কিছু বলতে হলো না, দ্রুত সে নিজের রিকশায় উঠে বসে উন্মাদের মতো প্যাডেল চালিয়ে দৃষ্টিসীমার আড়ালে হয়ে গেল। ছেলেটি তখনও ফুসছে লক্ষ্য করে মীরা নিজের হ্যান্ডব্যাগ থেকে ছোট পানির বোতলটা বের করে কর্ক খুলে এগিয়ে দিল। একটু পানি পান করে নিন। ছেলেটি ঝট করে তার হাত থেকে বোতল নিয়ে মুখে পুরে নিল, পুরোটা শেষ করে ফিরিয়ে কর্ক আটকে ফিরিয়ে দিল। তার চোখের দৃষ্টিটা একটু শান্ত হয়েছে। মীরা নরম গলায় বলল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি শেষের কথাগুলো ঠিকই বলেছেন, তবে ওনাকে ওভাবে আঘাত না করলেই ভালো হতো। এত দয়ার সাগর মাদার তেরেসা হতে হয় না, জীবনে মাঝে মাঝে হিটলার হওয়ার দরকার আছে। বিরূপ মন্তব্যটি মীরাকে বিব্রত করে দিল, তবে সেটির প্রকাশ ঘটালো না। ছেলেটির মুখ পানে খানিকক্ষণ চেয়ে বলল, আপনার কোনো বিকাশ বা নগদ নাম্বার থাকলে একটু দিন। আপনার টাকাটা আমি পাঠিয়ে দেব কালকের মধ্যেই। ছেলেটির মুখ থেকে ক্রোধ সম্পূর্ণ উধাও হয়ে গেল। একগাল হাসলো সে, ভীষণ প্রফুল্ল দেখালো সেই হাসি। মীরা বুঝি ক্ষণিকের জন্য সম্মোহিত হয়ে গেল। বিকাশ নগদ তো নেই, তবে আপনার ইনস্টাগ্রামটা পেলে যোগাযোগ থাকবে। যখন খুলবো তখন না হয় দিব। মীরা কেন যেন সামান্য লজ্জা বোধ করলো। ছেলেটা তার উপকার করেছে, তাছাড়া কিছুক্ষণ আগে তার বলা কথাগুলো ক্রূর হলেও সত্য ছিল। ভালো লেগেছে তার, অস্বীকার করা যায় না। তাই মীরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাকে দিল। ছেলেটা নিজের ফোনে সেটা টুকে নিতে নিতে জিজ্ঞাসা করলো। আপনার নামটা? বাঁকা হাসলো ছেলেটা, হুডির পকেটে ফোন ভরে রেখে জবাব দিল। ইউ ক্যান কল মি জাস্ট জান। ছেলেটার শেষ বাক্যে মীরা প্রতিক্রিয়া করার সুযোগও পেল না। এর আগে ইঞ্জিনের গর্জন তুলে পাশে হাজির হলো একটা বাইক। রাতের আলো আঁধারির মাঝে ভালো মতন দেখার সুযোগও হলো না। বাইকের পিছনে চেপে বসলো ছেলেটি। ব্লেজার পরিহিত আরোহী অপর একটি হেলমেট বাড়িয়ে দিল তার দিকে, সেটা মাথায় দিয়ে মীরার উদ্দেশ্যে হাত নেড়ে ঘুরে বসলো সে। বাইকটা থেমে থাকলো না, ঠিক যেমন করে এসেছিল তেমন করে মীরাকে পাশ কাটিয়ে চলে গেল নির্জন সড়ক বেয়ে। গলির মুখে হলদেটে স্ট্রিট আলোয় দাঁড়িয়ে মনে মনে নামটা আওড়ালো মীরা। জায়দান। বাড়িতে ফিরে নিজের বেডরুমে ঢুকে সর্বপ্রথম একটা দীর্ঘশ্বাস ফেলল জায়দান। নিজের ব্লেজার এবং হাতঘড়ি খুলে নিয়ে রাখলো বিছানায়। শার্টের বোতাম খুলতে খুলতে এসি চালু করে মিনি ফ্রিজের দিকে এগুলো। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে শব্দ করে খুলে চুমুক দিল। কণ্ঠ বেয়ে নেমে গেল শীতল ঝাঁঝালো তরল। কাউচের সামনে টি টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার স্টুডেন্টদের টেস্ট পেপার শিট। প্রায় সব দেখা শেষ হয়ে গেল, হাতে গোনা কয়েকটি বাকি আছে। কাউচ এড়িয়ে ড্রিঙ্কস হাতে মেঝেতেই বসে পড়ল জায়দান। চোখের চশমাটা ঠিক করে কলম তুলে নিল। একটা পেপার কাটা শেষ হতে টেবিলের মাঝ বরাবর পড়ে থাকা চামড়ার মলাটের ভিনটেজ গোছের ডায়েরিটা নজরে এলো তার। লম্বা হাত বাড়িয়ে সেটা টেনে কাছে নিল। মাঝ বরাবর একটা খালি পৃষ্ঠা খুলে কোনো কারণ ছাড়া স্থির তাকিয়ে নিঃশব্দে বসে থাকলো দীর্ঘক্ষণ। অতঃপর তার কলম উঠল, খসখসে শব্দ তুলে টানা টানা পেঁচানো হাতের লিখায় ফুটে উঠল ইংরেজি ভাষায় একটি বাক্য। She remembers my coffee preference. 8 নভেম্বর 2025। এটা আমার জন্য? তাজা টিউলিপের বুকেতে নাক ডুবিয়ে সুঘ্রাণ গ্রহণ করতে করতে শুধালো আরোয়া। তার বিপরীতে দাঁড়িয়ে থাকা জায়দান শুধু নিঃশব্দে মাথা দুলিয়ে সম্মতি জানালো। সামান্য হেসে আরোয়া বলল, ধন্যবাদ। আপনি কিভাবে জানলেন আমার টিউলিপ পছন্দ? জানতাম না, এখন জানলাম। মেয়েরা জিনগতভাবে ফুলের প্রতি অধিক আকর্ষিত থাকে, আর টিউলিপ অ্যাসেডিক হিসেবে সমাদৃত। আপনি প্রথম দিন হালকা গোলাপি বর্ণের কামিজ পরে এসেছিলেন। আপনার হ্যান্ড ব্যাগে টিউলিপের রিং ঝরানো ছিল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আরোয়া। লোকটা কি ডিটেকটিভ? অবশ্যই প্রফেসর। তাহলে এত কিছু খেয়াল করলো কখন? আর করলেও গাণিতিক হিসাব কষার মতন করে ব্যাপারগুলো কিভাবে মেলালো সে? অদ্ভুতুরে স্বভাবটা বিনা কারণে কৌতূহলী করে তুলল আরোয়াকে। রেস্টুরেন্টে বসতে ইচ্ছে হচ্ছে না আজ, হাঁটা যাক। আরোয়া প্রস্তাবে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না জায়দান। ফরমাল প্যান্টের পকেটে দুহাত গুজে নিঃশব্দে প্রশস্ত ফুটপাত বেয়ে হাঁটতে আরম্ভ করলো। আরোয়া দ্রুতই তার পাশে যোগদান করলো। সন্ধ্যার সময়টা রং বেরঙের বাতিতে উজ্জ্বল হয়ে উঠেছে। বনানীর অন্য এলাকার তুলনায় এখানে মানুষের ভিড় তুলনামূলক কম বিধায় অদূরের যানবাহনের মন্থর আওয়াজের চাইতে নীরবতা বেশি কানে লাগছে। সনসন ঠান্ডা হাওয়া অন্তরকে ছুঁয়ে যাচ্ছে। তা আপনি ব্র্যাকে আছেন কত বছর যাবত?
জায়দান উত্তর করতে সময় নিল না। 1 বছর মতন। এর আগে কোথায় ছিলেন? নর্থ সাউথে। প্রফেসর? না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। পরে ব্র্যাক আমাকে প্রফেসর হিসেবে অফার করে। বয়সের হিসাবে আপনি বেশ দ্রুতই প্রফেসর পদে উঠে এসেছেন বলা যায়। জিনিয়াস ছিলেন বোধহয়। এই মন্তব্যের কোনরূপ উত্তর দিল না জায়দান। জিনিয়াস টাইটেল শোনা এই প্রথম নয় তার জন্য। প্রথমবার শুনেছিল ক্লাস 6-এ থাকতে। কোডিং ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে সারা দেশে প্রথম হয়েছিল সে। তখন থেকে জিনিয়াস শব্দটা আষ্টে পৃষ্ঠে গেঁথে গিয়েছে তার নামের সঙ্গে। দেশসেরা ইঞ্জিনিয়ার ভার্সিটি বুয়েটের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা সময় এই অবস্থান আরও পাকাপোক্ত হয়। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএসসি এবং ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডা থেকে পিএইচডি। ঝুলি ভর্তি তার অর্জনে। তবে কখনোই এত সব অর্জনের ভিড়ে নিজেকে বিশেষ কিছু মনে হয়নি তার। জায়দানকে চুপচাপ হয়ে যেতে দেখে আরোয়া বুঝলো লোকটা অন্যদের মতন নিজের অর্জন শো অফ করতে পছন্দ করে না, কিংবা শো অফ বিষয়টা সম্পর্কেই তার আগ্রহ নেই। নিজের হাতে যত্নে ধরে রাখা ফুলের বুকেটার দিকে তাকিয়ে আরোয়া বলল, আমার সম্পর্কে আপনার মতামত কি? আপনি বুদ্ধিমতী। ওঠার কোনো সিদ্ধান্তে আপনি উপনীত হন না। ভাবনা চিন্তা করে সময় নিয়ে বিচার করার মনোবল আছে। সম্ভাব্য স্বামীর কাছ থেকে এমন দ্বিধাহীন নির্ভুল উত্তর শুনে আরোয়া নিজের হৃদয়ে সামান্য উষ্ণতা টের পেল। 2 কদম দ্রুত হেঁটে জায়দানের মুখোমুখি দাঁড়িয়ে সে শুধালো, এবং আপনার সম্পর্কে আমার মতামত কি জানেন? জানি না। আপনি রহস্যময়। নিজের ভাবনা নিজের কাছে রাখতেই পছন্দ করেন। অন্য কাউকে জানার আগ্রহ আপনার মাঝে নেই। আপনি অনুভূতি দিয়ে ভাবেন না, ভাবেন লজিক দিয়ে। অর্থাৎ আপনি মস্তিষ্ক চালিত মানুষ। ভালো পর্যবেক্ষণ। জায়দান তাকে পাশ কাটিয়ে সামনে এগুলো। নিজের মাঝে অদ্ভুত ধরনের হতাশা টের পেল আরোয়া। মানুষটা এতটা প্রতিক্রিয়াহীন কিভাবে হয়? খানিকটা উঁচু গলায় পেছন থেকে সে ডেকে উঠল, আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন কেন? থমকালো প্রফেসরের পদক্ষেপ। নির্লিপ্ত ভঙ্গিতে উল্টো ঘুরে দাঁড়ালো। চশমার লেন্সের আড়ালে বাদামি নজর কাড়া সামান্য জলজল করে উঠল সোডিয়ামের বাতির আলোয়। আম্মুর আপনাকে পছন্দ, তাই। 2 পা এগিয়ে মুখোমুখি হলো আরোয়া। ভ্রু কুচকে তীক্ষ্ণ নয়নে চেয়ে প্রশ্ন ছুড়ল, আর আপনার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছিলেন কেন? ভালোবেসে? পুরুষটিকে নাড়িয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ব্যর্থ হলো। জায়দানের চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এলো না। ওই একই অভিব্যক্তি নিয়ে সে দেখলো আরোয়াকে। ঠোঁট কাঁপল না। রমণী ভাবল এই প্রশ্নের অন্তত কোনো জবাব সে পাবে না, কিন্তু জবাব এলো অপ্রত্যাশিতভাবেই। আব্বুর ইচ্ছায়। থ হয়ে রইল আরোয়া। ক্ষণিকের জন্য নির্বাক হয়ে পড়ল। অতঃপর অতি ক্ষীণ এক সূক্ষ্ম হাসি খেলে গেল তার গ্লস দেওয়া ঠোঁটের মাঝে। আপনি তো বেশ অদ্ভুত মানুষ। প্রথমবার বিয়ে করেছেন আব্বুর ইচ্ছায়, এবার বিয়ে করতে চাইছেন আম্মুর ইচ্ছায়। আপনার নিজের ইচ্ছা বলতে কিছু আছে? সফল হলো আরোয়া। নগণ্য প্রায় সময়ের জন্য হলেও জায়দানের ধোয়াটে বাদামির মাঝে অব্যক্ত এক ঝাপসা অনুভূতির ছোঁয়া দেখতে পেল সে। তবে নির্বিকারতার প্রলেপে অতি দ্রুত এটা মিলিয়ে গেল। জায়দান উল্টো ঘুরে দাঁড়ালো। একটা কালভার্টে এসে পড়েছে তারা। নিচে চলাচল করছে সরু এক খাল। রেলিংয়ে হাত রেখে ঝুঁকলো সে। সনসন হাওয়া এসে এলোমেলো করতে লাগলো তার জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো চুল। ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করা নবীর সুন্নাত। জীবনে চলার জন্য একজন সঙ্গী দরকার। যতই মুখে ভিন্ন বলে হোক না কেন, একজন সঙ্গী ছাড়া মানুষ দিন শেষে একাকী। পরিবার সম্পূর্ণ থাকলে সেখানে জীবন বলে কিছুর অস্তিত্ব থাকে না। আপনার কথাগুলো শোনাচ্ছে সমাজ বইয়ের পড়া পরিবার প্রয়োজনীয়তার টপিকের মতো। বুঝতে পারছি নিশ্চয়? জবাব দিল না জায়দান। স্থির নয়নে তাকিয়ে রইল অজানার পানে। কেন যেন লোকটার সঙ্গে কথা বলার ইচ্ছাটা হুট করে হারিয়ে ফেলল আরোয়া। মিশ্র একটা অনুভূতি কাজ করছে তার মাঝে। পুরুষ মানুষ সে কম দেখেনি জীবনে, কিন্তু জায়দানকে সে হাজার চেয়েও বিশ্লেষণ করে উঠতে পারছে না। লোকটা কেমন যেন অধরা। তাকে খারাপ লাগে না, আবার বিশেষভাবে ভালোও লাগে না। সাধারণের মাঝেও অনন্য ধরনের সত্তা, যার সঙ্গে কথা বললে মনে হয় অজস্র দেয়াল দাঁড়িয়ে আছে তার অস্তিত্বের চারিপাশে। সেই দেয়াল ভেদ করার মতো ক্ষমতা কি কোনোদিনও হবে আরোয়ার? মানুষ তো বরাবরই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত। তবে আরোয়া কি জেনে বুঝে বিষপান করার সিদ্ধান্ত নেবে, নাকি থাকবে অজানা অমৃতের অপেক্ষায়? যে অমৃতের স্বপ্নে দিবা রাত্র বিভোর থাকে মানব হৃদয়। মৃদু শীষ বাজানোর শব্দে আরোয়া হঠাৎ করে নিজের গভীর ভাবনার জগৎ থেকে বাস্তবে পদার্পণ করলো। শীতল হাওয়া তার খোলা চুল মুখে চারিপাশে ছড়িয়ে দিয়েছে। টের পেয়ে
সেসব গুছিয়ে কানের পিছনে গুজে সামনে তাকালো সে। কালভার্টের অপর পাশে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো তিনজন যুবক, গোছের ছেলে। দুজন সিগারেট টানছে, একজন গলায় ঝোলানো সিলভারের চেন নিয়ে টানাটানি করতে করতে ঠোঁট ফুলিয়ে শীষ বাজিয়ে যাচ্ছে। তার সুচারু দৃষ্টি বরাবর আরোয়ার দিকে নিবদ্ধ। অত্যন্ত বিশ্রীভাবে তাকে পর্যবেক্ষণ করছে অনুভব করে কেমন গা গুলিয়ে উঠল রমণীর। নিজের ওড়নাটা গলা থেকে টেনে সমস্ত বুকে ভালোভাবে ছড়িয়ে যেই না উল্টো ঘুরেছে সে, তখনই শক্ত বুকের মাঝখানে খানিক ধাক্কা খেলো। আউচ! মাথা তুলে সুউচ্চ পর্বতের ন্যায় দণ্ডায়মান জায়দানকে দেখল সে। হিল পরিহিত অবস্থায় লোকটার কাঁধ অবধি উচ্চতায় পৌঁছাতে পেরেছে আরোয়া। যথারীতি জগতের সব থেকে নির্লিপ্ত অভিব্যক্তি মাখা চেহারায় তাকালো জায়দান তার চোখের দিকে। তারপরই ঘটল অবিশ্বাস্য ঘটনাটি। নিজের পরিধানের খাকি বর্ণের ব্লেজার খুলেনি সেটা আরোয়ার কাঁধে ছড়িয়ে দিল জায়দান। গিলে ফেলল পোশাকটি রমণীকে একেবারে হাঁটু অবধি। ঠান্ডা হাওয়া বাড়ছে, এভাবে খোলা গায়ে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। জায়দান শুধুমাত্র ঠান্ডার কারণে কাজটি করেনি, সেটা বুঝতে আরও আর রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি চিৎচির করে উঠল, সূক্ষ্ম এক তরঙ্গ খেলে গেল অস্তিত্ব জুড়ে। জায়দান এতটা কাছাকাছি যে উষ্ণ হয়ে উঠছে মুহূর্তটা, সেই উষ্ণ লাজের প্রভাব ছুঁয়ে যাচ্ছে আরোয়ার গালগুলোকে। তারপর অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর শীষ জোরালো হলো আরও। একেবারে বিনা কারণে কেমন অট্টহাসি ভেসে এলো উদ্ভটভাবে। জায়দান আরোয়ার মাথার উপর দিয়ে তাকালো, নিজের পকেটে হাত ভরে বের করে আনলো ফোন। কৌতূহলী আরোয়া খানিক বিস্ময় নিয়ে তাকে কোনো নাম্বার ডায়াল করতে দেখলো। খানিক বাদে ফোনটা কানে ঠেকলো জায়দান। অপ্রয়োজনীয় জোর দিয়ে অনেক দূর শুনতে পারা যায় মতন করে খানিকটা উঁচু গলায় বলল, আসসালামু আলাইকুম ওসি সাহেব। জি, থানায় আছেন? খুব ভালো। আমি বনানীতে। হ্যাঁ, 204 নম্বর রোডে, এই কালভার্টটাই। পেট্রোলিং টিম আছে? জি জি, পাঠিয়ে দিন, ধন্যবাদ। জায়দান ফোন কাটতে অবিশ্বাস্য ব্যাপারটি ঘটল। ওপাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হঠাৎ করে উল্টো ঘুরে এগোতে লাগলো। সিগারেটগুলো রাস্তার পাশে ফেলে পা দিয়ে পিষে প্রথমে হেঁটে গেল, তারপর রীতিমতো দৌড়ে আড়াল হয়ে গেল দৃষ্টিসীমার। সেদিকে হা করে তাকিয়ে থাকলো আরোয়া। তারপরই দৃষ্টি ফেরালো জায়দানের দিকে। হাতে ফোন বান্ধা পকেটে ভরে আরোয়ার হতভম্ব দৃষ্টি খেয়াল করে জানালো, কি ভেবেছিলেন রাস্তার মাঝে একা মানুষ ওদের সঙ্গে মারামারি করব? বুদ্ধি থাকতে শক্তি খরচের কারণ দেখে না। অবশ্য আপনারা মেয়েরা রেড ফ্ল্যাগ ছেলেদের দাদাগিরি পছন্দ করেন। সরি ইফ আই ডিড নট মিট ইউর এক্সপেকটেশনস। খিলখিল করে হেসে উঠল আরোয়া। তারপর মাথা ঝাঁকিয়ে আলতোভাবে জায়দানের বাহু স্পর্শ করে হাসি মুখে ব্যক্ত করলো, It seems I got a green flag gentleman in my life. কনকনে হাওয়া ঝাপটা দিয়ে গেল উভয়ের মাঝে, শীতলতার বদলে ছড়িয়ে গেল উষ্ণতা। প্রগাঢ় ঘুমে ভেঙে আসছে চোখের পাতা। কম্বলের নিচে গুটিসুটি দিয়েও ঘুমে মাথা ঢুলছে আমার। আর একটু হলেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে হারিয়ে যাব স্বপ্নের দেশে। কিন্তু একটা জ্বালাময়ী চেতনা আমায় ঘুমোতে দিচ্ছে না। জায়দান আরেফিন বান্দার সাথে গত কয়েকদিন যাবত একটানা ইমেইলে যোগাযোগ হচ্ছে আমার। পিৎজা বিজনেস এর পেজটা ফেরত আনার জন্য সে কাজ করছে। তার জন্য হর হামেশায় নানা তথ্য একে অপরের সঙ্গে আদান প্রদান করতে হচ্ছে আমায়। সন্ধ্যা অব্দি জায়দান ইউনিভার্সিটিতেই থাকে, সময় পাওয়া হয় রাতে। আজকাল রাত হলেই তাই আমার ফোন হাতে নিয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয়। বিবাহিত থাকাকালীনও আমরা একে অপরের সঙ্গে এই মাত্রায় কথা বলেছি কিনা মনে পড়ছে না, বলিনি হয়তোবা। এমনও দিন গিয়েছে যেদিন একই রুমে বাস করা এবং ঘুমানো সত্ত্বেও জায়দানের সঙ্গে আমার একটাও বাক্য বিনিময় হয়নি। তখন প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন আছে। এই প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কি হবে আপাতত ভাবতে চাইছে না। যেটা দিয়েছিলে সেটাই তোমার পেজের পাসওয়ার্ড ছিল, শিওর? জায়দানের ইমেইলের নোটিফিকেশনে চোখ কচলে ফোনের দিকে তাকালাম আমি। একটা নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে ফিরতি মেইল পাঠালাম। হ্যাঁ, আমার পেজে পাসওয়ার্ড ওটাই ছিল। আমি পাঠানোর সাথে সাথে ইমেইলের রিপ্লাই এলো। তাহলে কাজ করছে না কেন? ঝুঁকে পড়লাম ফোনে, রিপ্লাই দিলাম। তা আমি কি জানি। সময় রাত 3টা 24, ফোনের চার্জ 3%। সেই সন্ধ্যা থেকে হাজার খানেক হয়তো ইমেইল বিনিময় হয়েছে আমাদের মাঝে। জায়দান খুঁটিনাটি 1-2 শব্দে জিজ্ঞেস করছে, জবাব দিতে আর ফিরতে ইমেইলের অপেক্ষা করতে করতে আমার মেজাজ এখন সীমাহীন। যে কোনো মুহূর্তেই আছাড় দিয়ে ফোনটা ভাঙতে পারি আমি। মেইলে যোগাযোগ করাটা কষ্টকর, বিশেষ করে টানা কয়েকদিন যাবত একই ভোগান্তি পোহানো হয়ে আমার মেজাজ তিরিক্ষি হয়ে আছে। ইমেইলের কোনো উত্তর আসছে না দেখে আমি দাঁত কিরমির করে কম্বলের নিচে শুয়ে টাইপ করলাম, হয়েছে। মিনিট 2 বাদে ইমেইলের উত্তর এলো।
না। মীরা যদি পাশে ঘুমিয়ে না থাকতো, আমি নির্ঘাত এক চিৎকারে গোটা এলাকার মানুষদের উঠিয়ে দিতাম। ফোনটা আশ্রয় ফেললাম, সত্যি ম্যাট্রেসে বাউন্স হয়ে নিঃশব্দে সেটা বালিশের উপর পড়ে থাকলো। ফুঁসতে থাকলাম রাগে, হিংস্র সিংহীর মতো ঘর করতে করতে ফোনটা হাতে নিলাম। চার্জ এখন 2%। জাউরার ঘরে জাউরা, মজা নেস আমার সাথে? হ্যাঁ, আমি কি পেঁচার বউ না পেঁচি নাকি যে তোর ইমেইলের ঠেলায় আমি সারা রাত জেগে কাটিয়ে দেবো? আমি গেলাম, তুই থাক বেটা, তোর ইমেইলের গোষ্ঠী কিলা। তোর ইমেইল আমি শেষ ইমেইলটা হড়বড় করে টাইপ করতে করতে শেষে এসে থমকে গেলাম। জায়দানের পক্ষ থেকে আরেকটা নতুন ইমেইল এসেছে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। জমে গেলাম আমি, আহাম্মকের মতো ফোনের স্ক্রিনে থেকে তাকিয়ে থাকলাম আমি। আমি কি ঠিক করছি? নিশ্চিত নিশ্চিত হতে বার কয়েক মেইলটা পড়লাম, না ঠিকই তো দেখাচ্ছে। যেটা লেখা সেটা মুছে নতুন একটা মেইল লিখলাম। নিজের নাম্বার লিখে সেন্ড করে গর্দভের মতো বসে থাকলাম থম মেরে। কি আশ্চর্য, আমার বুকে এমন ধুকপুক ধুকপুক করছে কেন? জায়দান হুট করে আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা কেন চাইছে? কোনো কাজে লাগবে কি? না হলে তো তার মতো মানুষের এমনটা করার কথা না। হ্যাঁ, তাই হবে হয়তো। পেজ ঠিক করতে হয়তো বা কোনো কারণে কাজে লাগবে। মনকে এমনটাই বিশ্বাস দিচ্ছিলাম আমি, তবে সেই বিশ্বাস গুড়িয়ে গেল কিছুক্ষণেই। কতক্ষণ পার হলো টের পেলাম না। মোবাইল 1% চার্জের হুঁশিয়ারি দিল, সেই সাথে হোয়াটসঅ্যাপে এলো একটা অজানা নাম্বার থেকে মেসেজ। ফোনের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁপা কাঁপা দু হাতে ইনবক্স খুললাম। হাতের মাঝে ফোনটা থরথর করে এমন ভাবে কম্পিত হতে লাগলো যে ঝাপসা ভাবে পড়তে পারলাম শুধু, ইমেলে মেসেজ আদান প্রদান করার সময় সাপেক্ষ। রাত হয়েছে, ঘুমাও। বাকি কাজ আগামীকাল হবে। স্থির চেয়ে রইলাম আমি। বিষয়টাকে মাঝরাতে আমার কেমন ভাবে নেওয়া উচিত? শালা এক মেসেজে ঘুম উড়িয়ে বলছে ঘুমাও। তুই ঘুমা, তোর বদের গোষ্ঠীকে ঘুমাইতে বল, হার্ট অ্যাটাক কোথাকার। পরদিন আমার ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। ধরফর করে লাফিয়ে উঠলাম, রুমের পর্দা টেনে দেয়া। কটকটে রোদ এসে ঢুকছে ভেতরে। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম সময় এখন 11:30। এতক্ষণ ঘুমিয়েছি আমি? টেবিলের উপর ঢাকনা দেয়া নাস্তা চোখে পড়ছে। বুঝলাম মীরা ভার্সিটি যাওয়ার আগে তৈরি করে রেখে গিয়েছে। লাফিয়ে উঠতে গিয়ে পা হড়কে পড়ে গেলাম। পাপোশ থেকে হাঁচড়ে পাচড়ে উঠে ফোনটা পেলাম চার্জিং স্টেশনে। দ্রুত প্লাগ খুলে কানে ধরলাম আমি। হ্যালো। জি, আমি কি পিৎজা স্টেশনের সঙ্গে কথা বলছি? পিজা স্টেশন আমার পেজের নাম। একটা উত্তেজনা ঘিরে ধরলো আমাকে সঙ্গে সঙ্গে। দ্রুত জবাব দিলাম, হ্যাঁ আমি পিজা স্টেশন থেকে বলছি। কিভাবে হেল্প করতে পারি স্যার? আমার অর্ডার ছিল 4টা লার্জ পিৎজা। কথা বলতে বলতে হাত বাড়িয়ে নোটপ্যাড টেনে লিখতে শুরু করলাম। জি, 4টা লার্জ। 2টো পেপারোনি আর 2টো মাশরুম। একটা মাশরুমের কোনো ক্যাপসিকাম দেবেন না, অ্যালার্জির পারপাস। অবশ্যই, কখন লাগবে? আজ বিকাল 3টার মধ্যে। অর্ডার এবং ডেলিভারি অ্যাড্রেস টুকে নিয়ে ফোন কাটলাম। হাতের নোটবুকের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইলাম। সেই ঘটনার পর থেকে এই প্রথম অর্ডার আমার এটা। পেজ এখনো অ্যাক্টিভ না হলেও অর্ডার করার নাম্বার আগের কাস্টমারদের কাছে আছে, সেখান থেকে কোনোভাবে পেয়েছে হয়তো। দারুণ রকমের উত্তেজনা ঘিরে ধরলো আমায়। অবশেষে হয়তো আবারও সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। চেয়ারে বসে কিছুক্ষণ ধীর নিঃশ্বাস প্রশ্বাস নিলাম আমি। শরীর হঠাৎ করেই উৎফুল্ল লাগছে। ঠোঁটে মৃদু হাসি মেখে ফোনের দিকে তাকাতেই গতকাল রাতে হোয়াটসঅ্যাপে আসা মেসেজটায় চোখ পড়লো। হাসিটুকু উধাও হয়ে গেল আমার। এর পরিবর্তে অদ্ভুত ওরে এক আনন্দ ভর করলো হৃদয় জুড়ে। এক অদ্ভুত অনুভূতি। ডিভোর্সের পর জায়দানের ব্যক্তিগত ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্টেড করে ডিলিটই করে দিয়েছিলাম। কিছুক্ষণ ইতস্তত করলাম, অবশেষে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা তুলে মোবাইলে সেভ করলাম। কন্টাক্ট নেম চাইতেই মনে দ্বিধাদ্বন্দ্ব আসার আগে টাইপ করলাম হার্ট অ্যাটাক। হঠাৎ মুচকি হাসিটা ফিরে এলো। নিজের আচরণে নিজেই লজ্জা পেয়ে দ্রুত ফোন রেখে বাথরুমের দিকে গেলাম আমি। কাজে লাগতে হবে। ফ্রেশ হয়ে মীরার বানানো নাস্তা খেতে খেতে পিৎজা তৈরির কাজ সেরে ফেললাম। প্রায় 2টো বেজে গিয়েছে। স্কুটি নেই, লোকেশনে যেতে সময় লাগবে বিধায় আগে ভাগে বেরিয়ে পড়লাম। লোকাল বাস এবং টেম্পোর ধকল কাটিয়ে যখন পৌঁছালাম তখন 3টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মোবাইল বের করে ঠিকানা দেখতে দেখতে রাস্তা ধরে এগোলাম। হলুদা বর্ণের রংচটা বিল্ডিং এর সামনে এসে কল দিলাম কাস্টমারকে। জি স্যার, আমি বিল্ডিং এর সামনে এসেছি।
ডেলিভারিটা যদি নিয়ে যেতেন, 2650 টাকা ক্যাশ অন ডেলিভারি। জি। কাস্টমার আসছে বলায় ফোন কেটে অপেক্ষা করা শুরু করলাম। সামনে সড়ক পথ, 3টার রাজধানী ভীষণ ব্যস্ত থাকে। মাথার উপরে সূর্যের তাপ ধীরে ধীরে কমে আসছে। কর্মব্যস্ত শহরবাসী ছুটছে আপন আপন গন্তব্যে। ব্যাগ কাঁধে ছেলে মেয়ের দল যাচ্ছে কোচিং সেন্টারে। জনজীবনের দৃশ্যগুলো দেখতে দেখতে অপেক্ষা করতে লাগলাম। ওই তো, ওই মাগি। উত্তেজিত কণ্ঠস্বর কানে আসতেই পাই করে ঘুরে দাঁড়ালাম। ক্ষণিকের জন্য মনে হলো খুব ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছি বুঝি আমি। একদল যুবক গোছের ছেলে পেলে, সঙ্গে দুজন মেয়েও আছে, যার পরনাই আধুনিক পোশাক আশাক পরনে আছে তাদের। হাতে হাতে মোবাইল ফোন, একজনের কাছে ডিএসএলআর ক্যামেরা অব্দি রয়েছে। এইটাই ওই পিৎজা স্টেশনের বেয়াদব মহিলাটা, কাস্টমারদের সাথে যা তা ব্যবহার করে। ধর ধর। আমি যে কোনো প্রতিক্রিয়া, কেমন ধরনের প্রতিক্রিয়া দেখাবো তার সুযোগই হয়ে উঠলো না। কেউ একজন পেছন থেকে আমার খোপার বাঁধা চুলের গোছা খামচে ধরলো, আরেকজন হাত আঁকড়ে ধরলো 2 কাঁধ। ঝটকা দিয়ে উঠলাম, কি আশ্চর্য, আপনারা কারা, কি চান? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। খুব দেমাক না তোর? জুতার বাড়ি দিবি ভদ্রলোকদের, ব্যবসা একটা। 2 টাকার মুরদে আসমানের পরি হয়ে গেছিস না? পাবলিকের মার খাইতে পয়সা লাগে না, তোর মতন মাগিদের অহংকার লাগে। পিৎজার প্যাকেট গুলো গড়াগড়ি খেলো মাটিতে। মানুষের পায়ের চাপে পিষে গেল শ্রম দিয়ে বানানো প্রত্যেকটা খাবার। চিনচিনে যন্ত্রণায় আমার পিঠ ছেয়ে গেল। পরনের টি শার্ট, ইউনিফর্ম, জ্যাকেট টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। চুল ধরে টানছে কেউ, তলপেটে কারো ঘুষি এসে লাগছে। মুখের ভেতর নোনতা রক্তের স্বাদ পাচ্ছি। দৃষ্টি ঝাপসা, মানুষের ভিড় চারপাশে। একটা মানুষও এগিয়ে এসে আমায় ধরছে না, হেনস্থাকারীদের আটকাচ্ছে না, বরং সকলের হাতে হাতে শুধু মোবাইল ফোন। লাইভে লাইভে ছড়িয়ে দেয়া মব জাস্টিস, যে জাস্টিসের আদৌ কোনো আইনি বৈধতা নেই। তাতে কি, আমরা মানুষরাই তো বিচারক। জীবনে এতটা অসহায় বোধ হয় আমার সেই দিনও লাগেনি নিজেকে, যেদিন ড্যাড সবকিছু মায়া ত্যাগ করে আমায় ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছিল। সেদিন তো অন্তত আমার অসহায়তার দিকে চেয়ে হাসার মতো কেউ ছিল না। আজ আছে। হাজার হাজার চোখ আজ খায়েশ মিটিয়ে আমার অধঃপতন দেখছে। তাদের হাতের ওই চারকোনার জাদুর বাক্সটা ধারণ করে যাচ্ছে প্রতিটা দৃশ্য, প্রতিটা আঘাত, প্রতিটা বাজে স্পর্শ এবং প্রতিটা রক্তবিন্দু। কারো সর্বনাশ আজ চরম বিনোদনের খোরাক, কারো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর বেয়ে উন্মাদের মতন ছুটে যাচ্ছে মীরা। সমস্ত শরীর ঘেমে নিয়ে একাকার, মুখে তীব্র চিন্তার আখ্যান, হাতে শক্ত করে ধরে রাখা নিজের ব্যক্তিগত ফোন, কাঁধে ঝুলতে থাকা ভার্সিটির ব্যাগ। এদিকে সেদিকে হন্য হয়ে খুঁজে অবশেষে সে ঠিকানা খুঁজে পেল। নারী ওয়ার্ডের একদম কোনায় সবশেষের বেডটি। বেডের উপর বসে আছে সাবিন, কপাল এবং থুতনিতে ব্যান্ডেজ। দুজন নার্সের একজন তার একটি পায়ে ব্যান্ডেজ বাঁধতে ব্যস্ত, অপরজন ক্যানোলা দিয়ে স্যালাইনের ব্যাগ লাগাচ্ছেন। সাবিনের মুখ থমথমে, তাতে কোনো প্রকার অনুভূতির ছিটে ফোটা নেই। কেমন যেন মলিন আবহ, নিষ্প্রাণ 2 চোখের অর্ধেক ব্যান্ডেজে ঢেকে গিয়েছে। একটা গাল অস্বাভাবিক রকমের ফুলে আছে। মীরার বুকের ভিতরটা চুরমার হয়ে গেল। বেডের কাছে গিয়ে ধপাস করে সে বসে পড়ল মেঝেতেই, হাউমা করে কাঁদতে শুরু করলো। দোস্ত আমার সাবিন রে, এসব কি হলো, কেন হলো? কান্নার দমকে দমকে কেঁপে উঠল মীরার শরীর, অথচ সাবিনের মাঝে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখা গেল না। ফাঁপা মার্বেলের মতন চোখ দুটো চেয়ে রইল শূন্যের উদ্দেশ্যে। নিজের ফোনটা মীরা সন্ধ্যার পর থেকে সুইচ অফ করে রেখেছে। মেসেজের উপর মেসেজ, ফোনের উপর ফোনের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে সে। সাবিনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের মতে এক বেয়াদব মহিলা ব্যবসায়ীকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে এমন দৃষ্টান্ত সমাজে ভুরি ভুরি। সাবিনকে নির্মমভাবে মারার ভিডিওগুলোতে সয়লাভ মিডিয়া। যেহেতু মীরা নিজের পেজ থেকে কয়েকবার সাবিনের পিৎজা বিজনেস প্রচার করেছিল, সেহেতু তাকে বন্ধু হিসেবে ধরে হেনস্থা করতেও পিছপা হচ্ছে না মানুষজন। এই অনলাইন জগতের বিষাক্ততা থেকে নিজের মনকে মুক্ত রাখতে সবকিছু আপাতত বন্ধ করে দিয়েছে মীরা। রাত প্রায় 9:30 বাজে এখন। হাসপাতালের খানিকটা স্যুপ খাইয়ে সাবিনকে ঘুম পাড়িয়ে রেখেছে মীরা। আজকের দিনটা ওয়ার্ডে থেকে আগামীকালই বাসায় চলে যাবে এমন সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে সাবিনের বিছানার পাশে বসে তার ঘুমন্ত মুখ পানে চেয়ে আছে মীরা। মেয়েটার মুখে অদ্ভুত একটা মায়া আছে। গাল ফুলে গিয়ে মায়াটুকু কোথায় যেন হারিয়ে গিয়েছে, ঠোঁটের কোণে সামান্য কেটে গিয়েছে। ব্যান্ডেজের বাঁধনে নিজের বান্ধবীকে দেখে হু হু করছে মীরার বুক। সাবিনের সঙ্গে মীরার পরিচয় খুব বেশি দিনের নয়, গুনতে চাইলে 1 বছর মতন হবে প্রায়।
আজও মনে পড়ে সেদিনের কথা। লোকাল বাসে তাকে উত্ত্যক্ত করতে থাকা দুটো লোককে কি বেধড়ক পিটুনিটাই না দিয়েছিল সাবিন। একটা মেয়ের মধ্যে এত জ্বালাময়ী সত্তা প্রথমবার দেখা হয়েছিল তার। সেদিনে সেই তেজস্বিনী বাঘিনী কখন কিভাবে যে তার জীবনের একটা খুঁটিতে পরিণত হয়ে গেল মীরা টেরটুকুও পায়নি। এত কম সময় এতটা প্রগাঢ় বন্ধুত্ব অন্যদের জন্য হাস্যকর অবাস্তব ব্যাপার হতে পারে, কিন্তু মীরার জন্য নয়। এতিম জীবনে একটা পরিবারের যে অভাব ছিল সাবিনের মাধ্যমে না চাইতেও সেই অভাবে ভাটা পড়েছে অনেক। তাই মেয়েটার প্রতিটা কষ্ট 3 গুণ হয়ে আঘাত করে মীরাকে। আনমনে সাবিনের কপালে অতি সন্তর্পণে হাত বুলিয়ে এনে মীরা ভাবল, মেয়েটার জীবন এত কষ্টের কেন? এমন সময় ভাইব্রেশনের শব্দ, একবার দুবার নয়, এই নিয়ে অসংখ্যবার শব্দটা শুনল মীরা। ভীষণ বিরক্তিতে ভ্রু কুচকে সে উকি দিয়ে তাকালো হাসপাতালের বেডের পাশে ছোট্ট টেবিলের উপর রাখা সাবিনের ফোনটা। সেটা গত 1 ঘন্টা যাবৎ বিরতি দিয়ে থেকে থেকে ভাইব্রেট করে যাচ্ছে। মীরা এর আগে ধরেনি, কারণ স্প্যাম কিংবা অনলাইনের গাধাগুলোর কারো ফোন হতে পারে। তবে এতবার ফোন কেন দেয়া হচ্ছে ভাবতে ভাবতে সে যন্ত্রটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে অত্যন্ত আজব একটা বাক্য, হার্ট অ্যাটাক কলিং। ভ্রু কুচকে গেল মীরার, চোখ কচলে ভালো মতো দেখলো, শব্দগুলো বদলালো না। জিভে দাঁত ঠেকিয়ে কৌতূহল এবং বিরক্ত মিশ্রিত এক শব্দ করে মীরা আপন মনে বলে উঠল, এই হার্ট অ্যাটাকটা আবার কে? আমি। অপ্রত্যাশিত জবাবটা এলো তৎক্ষণাৎ। লেবু এবং আপেলের একটা সূক্ষ্ম অতি মোহনীয় ও মৃদু ঘ্রাণের অস্তিত্ব নাকে ঠেকল মীরার। কেমন যেন আরামদায়ক সুঘ্রাণটি, হালকা মিষ্টতার সঙ্গে টকের সংমিশ্রণ। হতবাক হয়ে মাথা কাত করে পিছনে তাকালো মীরা। সামনে দণ্ডায়মান লোকটাকে দেখে সে জমে গেল বিনা কারণে। সুদীর্ঘ এক পুরুষালী কাঠামো, উচ্চতায় 6 ফিট ছাড়িয়েছে, অবলীলায় পরনে কালো শার্ট এবং প্যান্ট, তার উপরে বাদামি বর্ণের লেদার জ্যাকেট, গাঢ় বাদামি চোখে গোল ফ্রেমের চশমা, হাতে নিজের ফোনটা ধরে রাখা। মীরা তাকাতেই ফোন কেটে পকেটে ভরল সে। সঙ্গে সঙ্গে মীরার হাতে ভাইব্রেট হতে থাকা ফোনও কেটে গেল। প্রমাণিত হলো নাম্বারটা আসলে এই বান্দার। কয়েক পা এগিয়ে সাবিনের বেডের কাছে গিয়ে দাঁড়ালো সে। মীরা সুচারু দৃষ্টিতে নজর রাখলো। বান্দার চোখ জোড়া তার চেনা চেনা লাগছে, আগেও কোথাও একটা দেখেছে, কিন্তু কেন যেন হিসাবটা ঠিক মিলিয়ে উঠতে পারছে না। আপনি কে জানতে পারি? সতর্ক কণ্ঠে প্রশ্ন ছুড়ল মীরা। তাতে লোকটা মাথা তুলে নির্বিকার জবাব দিল। সাবিনের এক্স হাজব্যান্ড। নিজের নাম বা অন্য কিছু প্রকাশের কোনো লক্ষণ দেখালো না জায়দান। আস্তে করে বেডের পাশে টুলে নিঃশব্দে বসে পড়ল। চশমার অন্তরাল থেকে তার দৃষ্টি আবদ্ধ হয়ে রইল সাবিনের ঘুমন্ত মুখায়বে। দ্বিধায় পড়ে গেল মীরা। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সাবিনের নিজের অতীত সম্পর্কে তাকে বলেছে খুব কমই, শুধু এইটুকুই জানিয়েছিল যে তার ডিভোর্স হয়ে গিয়েছে। কেন, কিভাবে, সেসবের কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি নিজের প্রাক্তন স্বামীর নামধাম সম্পর্কেও কোনোদিনও একটা শব্দ উচ্চারণ করেনি। স্বভাবতই মীরা ধরে নিয়েছিল সাবিনের স্বামী লোকটা খারাপ, নাহলে ডিভোর্স হবেই বা কেন। তবে আজ সত্যিকারের বান্ধবীর প্রাক্তন স্বামীকে দেখে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। ডাক্তার কি বলেছে? প্রশ্নটি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনলো মীরাকে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক বেয়াদবি করতে ইচ্ছে হলো না তার। পুরুষ মানুষটা হাসপাতাল অবধি যখন এসেছে তখন নিশ্চয়ই চিন্তিত। হাড়গোড় ভাঙেনি, শুধু কিছু ক্ষত হয়েছে, মুখটা ফুলে গিয়েছে, তাতে ওষুধ দেওয়া হয়েছে, আগামীকাল সকালে ছেড়ে দেওয়া হবে। জায়দার নিঃশব্দে শুনে গেল শুধু। তার পাথরের ভাস্কর্যের মতন চেহারা মীরাকে খানিকটা অস্বস্তিতে ফেলে দিল। লোকটা কেমন যেন, তার অভিব্যক্তি দেখে কিছুই বোঝা যায় না। তার মতামত কিংবা ভাবনার বিশেষ গুরুত্ব জায়দানের কাছে নেই। মেয়েটার উপস্থিতি তার কাছে মূল্যহীন এবং উপেক্ষণীয়। সবটুকু মনোযোগ নিবদ্ধ সাবিনের মুখ জুড়ে। মেয়েটা পরম শান্তিতে ঘুমিয়ে আছে। হাসপাতালের বেডে তার লতানো শরীরটা দেখাচ্ছে খানিক রুগ্ন। ধীরে স্থির নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে। জায়দার নির্লিপ্ত দেখে গেল প্রত্যেকটা ক্রিয়া। অতঃপর নিজের একটা হাত বাড়িয়ে দিল, উদ্দেশ্য ওই কপালে বাঁধা ব্যান্ডেজের প্রান্ত ছুঁয়ে দেওয়া। কোনো প্রয়োজন নেই, তবু এক অতৃপ্ত চাহিদা ইতস্তত করল জায়দান। সামান্য কাঁপল তার হাত, কেন যেন শেষমেশ ছুঁয়ে দিতে পারল না। আঙ্গুল গুটিয়ে নিল। যেই মুহূর্তে সে হাতটা ফিরিয়ে নিতে গেল ঠিক ওই মুহূর্তে ঘুমের ঘোরে সামান্য গুঙিয়ে উঠল সাবিন। চোখের পলকে চিত হওয়া থেকে পাশ ফিরে আঁকড়ে ধরে ফেলল জায়দানের হাতখানি। বালিশে রেখে তার উপর নিজের গাল ছুঁয়ে ঘুমন্ত গলায় বিড়বিড় করল, গরম। পাথরে পরিণত হলো জায়দান। সুস্থির চেয়ে রইল রমণীর মাঝে। হাতের মাঝে লেপ্টে থাকা গালের ছোঁয়া তার মাঝে পুরাতন কিছু স্মৃতিদের তাজা করে তুলল। ব্যান্ডেজ এবং ফোলায় ঢাকা মুখটা ধীরে ধীরে যেন ঝাপসা হয়ে গেল দৃশ্যপট থেকে। এর পরিবর্তে ভেসে উঠল ওই লাবণ্যময়ী চেহারা যার হাসির ঝংকারে আধারেরা ভীত হতো। আলোয় আলোয় ছেয়ে উঠত পৃথিবীর আনাচে কানাচে।
ঘড়ির কাঁটা 12:30 ঘরে নিস্তব্ধ হলঘর, গোটা শহর ঘুমিয়েছে। রাত্রির চাদর বিছিয়ে দিয়েছে নীরবতা। অদূরে কোথাও বুঝি ঝিঝি পোকা ডাকছে, তার সঙ্গে তাল মিলিয়েছে দেয়াল ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ। সোফায় হাঁটুর উপর হাঁটু তুলে থমথমে মুখে বসে থাকা জায়দানের হাতে নিজের ফোন। একটা নাম্বারে সে গত 1 ঘন্টা যাবৎ যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর নেই। আবছা আলো ছায়ার মাঝে তার চোখের পাপড়ির অস্থির কম্পন। ঘড়ির কাঁটা যখন 12:45 পেরোলো, তখন সে আর চোখে পাশে টি টেবিলের উপরে রাখা নিজের বাইকের চাবিটা পরখ করে দেখলো। অতঃপর জেনে হাত বাড়ালো সেটা তুলে নিতে, তখনই অট্টহাসির আওয়াজে চারিপাশ ভরে উঠল। আহা! হট করে খুলে গেল সদর দরজা। ঠকঠক হিলে শব্দ তুলে বেখেয়ালি পদক্ষেপে ভেতরে ঢুকলো সাবিন। সে একা নয়, তার সঙ্গে রয়েছে এক সুদর্শন পুরুষ। যুবক গোছের ছেলেটার নাম আহান, সাবিনের বড় চেঁচার ছেলে, সম্পর্কে চাচাতো ভাই বোন তারা। আহানের দুহাত জড়ানো সাবিনের কোমর জুড়ে। রমণীর লাস্যময়ী শরীর ঝুলছে কোনো কারণে, তার ভারসাম্য ঠিক রেখে ধরে ধরে হাঁটিয়ে ভেতরে আনছে। কোনো এক কারণবশত সাবিন বিনা কারণে খিলখিল করে হেসে যাচ্ছে। আহানের গলারটায় হাতের আঙ্গুলের ফাঁকে জড়িয়ে টানছে। দৃশ্যটা অপ্রীতিকর এবং আপত্তিজনক। জায়দান দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। লম্বা কয়েক পায়ে কাছে পৌঁছাতেই আহানের হাত থেকে সাবিনকে ছাড়িয়ে নিল। রমণী তৎক্ষণাৎ তার বুকে ঢলে পড়ল। গন্ধটা তখনই নাকে ঠেকলো জায়দানের। ঠান্ডা গলায় বলল, Did you drink, my wife? সাবিন চোখ পিটপিট করে জলজল এক নিষ্পাপ ভঙ্গিতে জায়দানকে দেখলো। তারপর কোনো কারণ ছাড়াই ফিক করে হেসে উঠে তার বুকে মাথা গুজে দিল। জায়দান তাকে বুকের মাঝে ধরে রেখে আহানের দিকে তাকালো। তুমি বলেছিলে শুধুমাত্র একটা বিজনেস ডিনার পার্টি, রাইট? আহান কাঁধ তুলে মুচকি হাসলো। ও কাম অন, চিল ম্যান। শুধু 3টা শটই নিয়েছি। সাবিন বরাবরই লাইট ড্রিঙ্কার, এত চিন্তার কিছুই নেই। জায়দান শীতল দৃষ্টিতে তাকালো আহানের দিকে। তাতে বান্দার ঠোঁটের মুচকি হাসিটা ক্রমে ক্রূর হয়ে উঠল। আহান ভাইয়া, আজকে স্পটিংটা দারুণ ছিল। আমরা আবার যাই না কালকে? প্লিজ প্লিজ প্লিজ। জায়দানকে ছেড়ে আহানের দিকে ঘুরে ঠোঁট ফুলিয়ে আবেদন জানালো সাবিন। চোখ দুটো তার চকচক করছে, মুখটা লালচে, হেঁচকি তুলছে ক্ষণে ক্ষণে। আহান হাত বাড়িয়ে তার মাথা থেকে গাল অব্দি স্পর্শ বুলিয়ে খানিকটা আবেশিত গলায় জবাব দিল, অফকোর্স বেবি গার্ল। সাবিন? পেছন থেকে জায়দান সাবিনের পাতলা কোমরে দুবাহু জড়িয়ে তাকে নিজের কোলে তুলে নিল। সাবিন সামান্য হেঁচকি তুলে আঁকড়ে ধরল তার ঘাড়। তারপর দুর্বল শরীরে মাথা কাঁধে ঠেকিয়ে পড়ে রইল চুপচাপ। এতক্ষণ যাবৎ প্যান্টের পকেটে রাখা চশমাখানি বের করে চোখে পড়ে আহানের দিকে তাকালো জায়দান। সরি টু সে, কিন্তু ভবিষ্যতে আমার স্ত্রীর সঙ্গে তোমার নাইট আউট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এনিওয়ে, ওকে সুস্থভাবে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ, তুমি চলে গেলে বাইরে দারুণ আছে, উনি গেট আটকে দেবে। অবশ্যই, আমি চলে যাচ্ছি। বাট এ সুইট রিমাইন্ডার টু ইউ দ্যাট সাবিন একজন প্রাপ্তবয়স্ক নারী, ইউনো। ও নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। ওর ড্যাডেরও ক্ষমতা নেই ওর স্বাধীনতাকে রোখার। বিষয়টা মাথা রাখলেই হবে। গুড নাইট। উল্টো ঘুরে গেল আহান। পায়ে পায়ে হেঁটে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পিছনে মৃদু শব্দ তুলে আটকে দিল দরজা। জায়দান খানিকটা সময় নিঃশব্দে চেয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। সাবিন ঘুমের ঘোরে কি যেন বিড়বিড় করে উঠতে সম্বিত ফিরে পেয়ে স্ত্রীকে ভালো মতো নিজের বুকে জড়িয়ে 2 তলা সিঁড়ির দিকে এগুলো। নিশাচরের মতো নীরবে সিঁড়ির উপর পৌঁছাতে অদূর থেকে রাগী অথচ মৃদু নারী সুলভ কণ্ঠটি ভেসে এলো। ভদ্রলোকের বাড়ির মেয়ে বউরা রাত বিরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে না। থমকে গেল জায়দানের পদক্ষেপ। সামান্য মাথা হেলিয়ে পিছনে তাকালো। হলঘরে দণ্ডায়মান ছায়ামূর্তি, ওটা যে জেসমিন তা টের পেতে বেগ পেতে হলো না জায়দানকে। আম্মু, তুমি এখনো ঘুমাওনি? নির্লিপ্ত প্রশ্ন করল সন্তান। জননী তাতে ছায়া ছেড়ে হালকা আলোর মাঝে সরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় জবাব দিলেন, ঘুম নামক শান্তি তোমার বউ আসার সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে উড়ে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জায়দান। কোলের মাঝে সাবিনকে সাবধানে ধরে তার মুখটা নিজের বুকের মাঝে আড়াল করে নিয়ে নরম কণ্ঠে বলল, আম্মু, অনেক রাত হয়েছে, তোমার প্রেশারের সমস্যা আছে, প্লিজ ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। এইটুকুই। আর কথা বাড়ালো না জায়দান। ঘুমন্ত সাবিনকে নিয়ে হেঁটে চলে গেল নিজেদের বেডরুমের দিকে। পেছন থেকে ভেসে এলো জেসমিনের কণ্ঠস্বর, ওই বউ তোমাকে ভোগাবে জায়দান, আমার কথা মিলিয়ে নিও। বর্তমান নিজের হাতটা আচমকায় সাবিনের কাছ থেকে টেনে সরিয়ে নিল জায়দান। রমণী মাথা তাতে নড়ে উঠল, চোখের পাতা কেঁপে উঠল। ঘুম ভাঙল না সাবিনের। জায়দান শটান টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। তার এমন হঠাৎ কাণ্ডে বিস্মিত মীরা। শেষ একবার সাবিনের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল জায়দান। বেডের পাশ ঘেঁষে ঘুরে এলো। মীরার মুখোমুখি দাঁড়িয়ে মৃদু আছে একটা কথাই বলল,
আমি এসেছিলাম, সেটা ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। মীরাকে পাশ কাটিয়ে লম্বা পায়ে নিঃশব্দে সোজা হেঁটে ওয়ার্ড থেকে বেরিয়ে এলো জায়দান। পিছনে ফেলে গেল নিজের পারফিউমের একদম হালকা সুঘ্রাণ। মীরা চোখ পিটপিট করে তার চলার পথে তাকিয়ে পরক্ষণে আবার সাবিনের দিকে দৃষ্টি ফেরালো। এইখানে এইমাত্র যা হয়ে গেল তার একটা কিছু মাথায় ঢুকেনি, সব কেমন যেন তালগোল পাকানো। বেডে পা ঝুলিয়ে চুপচাপ বসে ওয়ার্ডের জানালা খুলে জানালা গলে নরম রোদ ছুঁয়ে পড়া দেখছি আমি। অন্যদিকে মীরা ব্যস্ত টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নেয়ার, আর একটা টোট ব্যাগের ভেতরে ঔষধ, চিউড়ি, পানির বোতল, ছোটখাটো সামগ্রীগুলো গুছিয়ে নিচ্ছে সে। নার্সরা স্যালাইন স্ট্যান্ড দিয়ে সরিয়ে রেখেছে। এবার আমার হসপিটাল ছেড়ে যাওয়ার পালা। গতকাল রাতে বেশ লম্বা একটা ঘুম দেয়ায় এখন শরীরটা আগের তুলনায় বেশ ভালো লাগছে। কাজ শেষ করে ব্যাগ এক কাঁধে নিয়ে অপর হাতটা আমার দিকে বাড়িয়ে ধরলো মীরা। ঠোঁটে হাসি মেখে বলল, চল দোস্ত, এবার বাসায় ফেরা যাক। ওর হাসিটুকু মায়াবী দেখালো ভীষণ। পাল্টা খানিক হাসতে চেয়েও পারলাম না, ফোলা গালে ব্যথা লাগলো বেশ। তাই হাসি চিন্তা বাদ দিয়ে বান্ধবীর হাতটা ধরে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে এলাম। আস্তে আয়, কোথাও ব্যথা লাগছে? আমি ঠিক আছি মীরা, এত চিন্তা করিস না। মুখে বললেও মাথায় এবং হাতের ব্যান্ডেজের ভেতর চিনচিনে ব্যথা স্পষ্ট টের পাচ্ছি। মীরার সহযোগিতায় ওয়ার্ডের করিডোর পেরিয়ে বাইরে এলাম। মূল ফটক পেরিয়ে যেই না আমরা দুজন বাইরে পা রাখলাম, তখনই আশেপাশে তীব্র এক গুঞ্জন উঠলো। বুঝতেও পারলাম না কি হচ্ছে। একেবারে হঠাৎ করেই মৌমাছির ঝাঁকের মতো তেড়ে এলো একদল লোক। হাতে হাতে ক্যামেরা, মাইক্রোফোন এবং মোবাইল ফোন। শুধুমাত্র আমরা না, আমাদের আশেপাশে থাকা হসপিটালের অন্যান্য রোগী এবং কর্মীরাও ভড়কে গেল। কয়েক সেকেন্ডের মাথায় চারপাশ থেকে ঘিরে ফেললো আমাদের। মুখের সামনে অগণিত মাইক্রোফোন, হ্যান্ড মাইক্রোফোন এবং মাউথ পিসের অস্তিত্ব দেখলাম। কে কে যেন কোথা থেকে হাত বাড়িয়ে আমার জামার কলারে অবধি মাইক গুজে দিয়েছে। আরে আরে, এসব কোন ধরনের অসভ্যতা? সরুন সরুন বলছি। মীরা গর্জে উঠে কয়েকজনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। ভিড় ক্রমশ বাড়তেই থাকলো। পারলে আমার গায়ের উপর উঠে আসে। সকলের সম্মিলিত উত্তেজিত কণ্ঠস্বর কানে ঘন্টার মতো বাজতে লাগলো। আমি লাইভ টিভি থেকে এসেছি। আপনার বিরুদ্ধে একটা পিৎজা বিজনেস নিয়ে যে অভিযোগ উঠেছে সেটা কেমনভাবে দেখবেন? আমাদের তথ্য মতে আপনি তো খুব ধনী পরিবার থেকে এসেছেন, তাহলে মানুষের সঙ্গে এমন অদ্ভুত আচরণের মানে কি? মিস সাবিয়া হোসেন, গত বছর হোসেন গ্রুপের এত বিধ্বস্ত পতনের পর আপনার মনুষ্যত্বেরও অধঃপতন, রাস্তাঘাটে মার খাওয়ার বিষয়টা আপনার পরিবারের অন্যদের উপর কেমন প্রভাব ফেলেছে? সাবিত হোসাইন, প্লিজ আপনার দিকটা ক্লিয়ার করুন। আপনি রাস্তায় কেন? একটা প্রশ্নও আমার কানে পৌঁছালো না, কেমন গম গমে শোনালো সবকিছু। মীরার আত্মচিৎকার শুনে আল্লাহর দোহাই লাগে, মেয়েটা অসুস্থ, ওকে একটু শান্তিতে বাঁচতে দিন আপনারা। পুতুলের মতো দাঁড়িয়ে থাকলাম আমি। ক্যামেরা এবং মোবাইল ফোনের ফ্ল্যাশ, সোশ্যাল মিডিয়ার লাইভ আমার চোখ ধাঁধিয়ে দিল। কানে শুধু অশ্রাব্য শব্দেরা গুনগুন করতে থাকলো। হুড়োহুড়িতে চোখে মুখে গোত্তা লাগতেই আগের ক্ষত ভয়ানক ভাবে যাতনা ছড়িয়ে দিল সমস্ত শরীরে। হসপিটালের কয়েকজন গার্ড ঠেলে ঠুলে লোকজন সরানোর চেষ্টা করছে। আমার কানে শুধু গোত্তা খেয়ে যাচ্ছে। সাবিন হোসেন, সাবিন হোসেন। আহ, আমি সাবিন হোসেন না। সাবিন হোসেনকে বাঁচতে দিসনি তোরা। কণ্ঠনালী ছিঁড়ে জোরালো চিৎকার বেরিয়ে এলো আমার। মনে হলো বুঝি ভেতরে অন্তরাত্মাটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। রয়ে গেল শুধু আত্মচিৎকারের দামে কেনা ঝড়ের মাঝের এক পশলা নীরবতা। তাকদির হোসেন। অভিজাত মহলে আমার ড্যাডের নামের কোনো তুলনা ছিল না। আমাদের পরিবারটা ওল্ড মানি ছিল না। অর্থাৎ বনিদি নয়, ড্যাডি সেই ব্যক্তি যে হুসেইন নামের শূন্যতা থেকে তৈরি করেছিলেন মহাশূন্য। তার মতো বিচক্ষণ ব্যবসায়িক টাইকুন গোটা দেশে খুঁজে হয়তো হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে। মধ্যবিত্তের কাতার থেকে গোটা হুসেইন সাম্রাজ্যকে টেনে নিয়ে তিনি ফেলেছিলেন ধনীদের কাতারে। আমার জন্ম হয়েছিল ড্যাড আর হুসাইনদের স্বর্ণযুগে। ড্যাডের একমাত্র দুর্বলতার নামটা আমি। প্রাণাধিক ভালোবাসতেন তিনি আমায়। সেই ভালোবাসা ছিল নিতান্তই অন্ধ। চোখ মুখ বুজে ভালোবাসা জাহির করা যাকে বলে। অভাব কি জিনিস জন্মের পর থেকে কোনোদিনও অভাব তো অনুভব করা দূরেই থাক, কানে শুনিও নি।
একমাত্র সন্তান, একমাত্র কন্যা পুরুষের হৃদয়ের মহৎ দুর্বলতা। যাই চেয়েছি তাই পেয়েছি, যা চাইনি তাও পেয়ে গিয়েছি। এত এত অর্থ সম্পদ সবকিছুই সাবিন নামের পদতলে। টাকার বিছানায় ঘুমানো শুধুমাত্র একটা প্রবাদ বাক্য হলেও সেটা আমার জীবনের অমোঘ সত্যি ছিল একটা সময়। কোনো কিছুর ভয় ছিল না, আর না ছিল পরোয়া। ভীষণ স্বাধীন চেতা ছিলাম আমি, এখনো আছি। কিশোরী বয়স, এই সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে রাজধানীর রাস্তায় রেসিং করা শিখে গিয়েছিলাম আমি। 18 হওয়ার আগেই পা রেখেছিলাম ক্লাবিং নাইট আউটের দুনিয়ায়। বন্ধুদের সাথে হুটহাট বিদেশ ট্যুর আমার জীবনের অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। এমনও দিন গিয়েছে কাউকে না জানিয়ে বান্ধবীদের সাথে বালিতে পৌঁছে ড্যাডকে ফোন করেছি যেন চিন্তা না করে। রানীর মতো যে জীবন যাপনের বাধা পুরুষ এক নারীর কাছে করে, আমি তখন থেকেই সেরকম জীবনের অধিকারী ছিলাম। তাই হয়তো আমার অহংকারটা দিন দিন বেড়েই চলছিল। ধরাকে সরা জ্ঞান করা যাকে বলে, আমি তাই করলাম। নাকের ডগায় রাগ পোষা থাকতো আমার, কারণ আমি জানতাম যাই হয়ে যাক না কেন আমার পিছনে তাকদির হোসেন আছে, আমার ধনী ড্যাড। এই দেশে টাকার চাইতে বড় কোনো ক্ষমতা নেই। এরপর একদিন হঠাৎ করে মুক্ত বিহঙ্গের মতো জীবনটা বদলে গেল। ড্যাড কি চিন্তা করছিলেন আমি জানি না, শুধু ধারণা করতে পারি। আমার জীবনধারা তিনি মোট পছন্দ করছিলেন না। শেষ দিকে বহুবার রাত বিরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যাত্রায় বাধা পেয়েছি। অথচ ড্যাড আগে এমনটা করতেন না, এখন কেন করছেন ভেবে ভীষণ রাগ হতো আমার। সপ্তাহে সপ্তাহে বাসার জিনিসপত্র ভাঙচুর করা আমার নিত্য অভ্যাসে পরিণত হয়। গ্রাজুয়েশনের পরপরই লাগামহীন জীবনটায় বিয়ে নামক লাগাম পড়ে যায়। অতঃপর রচিত হয় আরো এক আখ্যান, যার নাম দেয়া আমার পক্ষে দুষ্কর। ডিভোর্সের পর খুব তৃপ্তি পেয়েছিলাম, ভেবেছিলাম আমার জীবনটা আবারও আগের মতো হয়ে উঠবে, মুক্ত, স্বাধীন, নির্ভয়, দুর্বার, দুর্বোধ্য। দুঃসাহসের ডানায় ভর করে আমি উড়বো, আমায় রোখার কেউ থাকবে না। ভাগ্য বুঝি আমার অনুরাগ শুনে কুটিল হেসেছিল। আমার খায়েশ নিদারুণ ভাবে মেটানোর সমস্ত পরিকল্পনা ভাগ্য আগে থেকে সেরে রেখেছিল। ডিভোর্সে কিছুদিন পরেই স্ট্রোকে মৃত্যু হয় ড্যাডের। তাকদীর হোসেন নামে নামটা তৈরি করতে লেগেছিল বছরের পর বছর, অথচ সেই নামটার মান সম্মান গুড়িয়ে যেতে প্রয়োজন ছিল কয়েক ঘন্টার। বিজনেসের বুঝে ওঠার আগেই আমার সামনে খুলে যায় হাজার হাজার দেনা পাওনার ফাইল। কি রেখে কি সামলাবো, নাকি নিজের সদ্য পিতাহারা অন্তরকে বোঝাবো, বুঝে ওঠার আগেই বাঁধ ভাঙা ঢুকে পড়ে বন্যার পানির মতন চলে যেতে লাগলো সকল অর্থ সম্পদ। যে সম্পত্তির বড়াইয়ে একটা সময়ে আমার মাটিতে পা পড়তো না, সেই সম্পত্তি কয়েকদিনের মাথায় চলে গেল ব্যাংক হেফাজতে। ড্যাড নাকি ইম্পোর্ট বিজনেসের জন্য অনেক মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন ব্যাংকের কাছ থেকে। হুসেইন নামটা যেন একেবারে হঠাৎ করে অভিজাত মহলে উদয় হয়েছিল, তেমনি হঠাৎ করেই বিদায় নিল সামান্যতম রেশ না রেখে। ভাগ্যের এমনই পরিহাস, ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ হয়ে ওঠা চাচা চাচির দুয়ারে অব্দি আমার স্থান হয়নি সেদিন। বড় চাচা চাচির গোমরা মুখের দিকে নজরপাত করে আমায় বলেছিলেন, সাবিন, বুঝতেই তো পারছিস মামুনি, আমি অপারক। এত বড় সংকেতের পরে বলার আর কিছুই থাকে না। এক ব্যাগে কাপড় নিয়ে চাচার বাসা থেকে বেরিয়ে এসেছিলাম আমি। আমার সঙ্গে ছিল শুধুমাত্র পরিধানের কাপড় চোপড় আর বিয়ের দেনমোহরের 40 লাখ টাকা। মীরার থমথমে মুখটায় এক অদ্ভুতরে ছায়া পড়লো। টানা টানা হরিণীর ন্যায় চোখ জোড়াতে অব্যক্ত কিছু ভাসলো। বুঝলাম হয়তো জিজ্ঞেস করবে আমার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো কোথায়, কিন্তু মেয়েটাকে হয়তো আমি ভুল বিচার করে ফেলেছি। কিছুই জিজ্ঞেস না করে সে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে গেল। কিছুক্ষণ বাদেই ফিরে এলো এক গ্লাস লেবুর শরবত হাতে, আমার হাতে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার একটু গলা ভিজিয়ে নে। মেয়েটার দিকে নিষ্পলক কয়েক মুহূর্ত চেয়ে রইলাম আমি। পৃথিবীতে এত ভালো মানুষও থাকা সম্ভব জানা নেই আমার। এই মুহূর্তে নিজেদের ঘরের বিছানায় বসে আছি আমি। বাইরের জগতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, অথচ আমার জীবনটা বুঝি ওই একটা চক্রেই আটকে আছে। দুর্ভাগ্যের চক্র, যে চক্রের ভয়াল প্রভাব থেকে আমি কিছুতেই আর নিজের জীবনটাকে মুক্ত করে নিতে পারছি না। কোনোদিন ভাবিনি আজ মীরার সামনে আমায় নিজের অতীত জীবনের গল্পের ঝাঁপি খুলে বসতে হবে। কোনো প্রয়োজন ছিল না। মীরা আমায় চাপ দেয়নি, শুধু অন্তর থেকে যে শব্দগুলো আজ বেরিয়ে গিয়েছে তাদের হয়তো বহুদিনের তাড়া ছিল নিজেদের প্রকাশের। শরবতের গ্লাসে চুমুক দিলাম, টের পেলাম বিনা কারণেই আমার হাত সামান্য কাঁপছে। এক চুমুকের বেশি শরবত আমার গলা বেয়ে নামলো না। গ্লাসটা আনমনে ধরে রেখে মীরার দিকে তাকালাম। জানালার দিকে সে কেমন এক উদাসী ভাব মেখে বসে আছে। বুঝলাম আমার গল্পটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে হয়তোবা। আমি একটা খারাপ মেয়ে, তাই না রে মীরা?
আমার নিষ্প্রাণ কণ্ঠস্বর কানে যেতেই মীরা ঘুরে তাকিয়ে চোখ ঘুরিয়ে তাকালো। স্থির দেখলো আমায়। ওই নজর জোড়ার মাঝে আজ কি আছে আমি জানি না, তবে নিজের জন্য ঘৃণা বা হতাশা দেখতে না চাওয়ায় নিজের দৃষ্টি ফিরিয়ে নিলাম। আনমনে বলে উঠলাম, না পেরেছি ড্যাডের সাথে থাকতে, আর না পেরেছি সংসার টিকিয়ে রাখতে। আমার মতো মানুষের সঙ্গে এমনটাই হয়, তাই না মীরা? মানুষ যখন সম্পদের মোহে অন্ধ হয়ে যায়, তখন ভাগ্য তাকে এভাবে মুখ থুবড়ে মাটিতে টেনে ফেলে। মীরা, তুই খুব ভালো একটা মেয়ে রে। তোর আমার মতো একটা চরম বেয়াদব মেয়ের সাথে আমার জীবনে আসা উচিত হয়নি রে। আমার দুর্ভাগ্য তোকেও অচিরেই গ্রাস করবে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আচমকাই ধমকে উঠলো মীরা। নিজের বিছানা ছেড়ে উঠে ধপাস করে আমার পাশে বসে পড়লো। দুবাহু বাড়িয়ে শক্তভাবে আমার কাঁধ জড়িয়ে বলল, তুই আসলে একটা বেয়াদব, অসহ্যকর, অহংকারী, বদমেজাজি মেয়ে। তোর দোষের কথা গুণে শেষ করা যাবে না, কিন্তু এই শয়তান তুইটাই আমার সবচেয়ে ভালো বন্ধু, একটা না পাওয়া বোন সমতুল্য। জমে গেলাম সম্পূর্ণ। মনে হলো বুকের ভেতরে হৃদযন্ত্রটা বিদ্রোহে মেতেছে। বেহুদাই দ্রুত স্পন্দিত হয়ে চলেছে তা। মীরা দু হাতে আমার মুখটা তুলে নিজের দিকে ঘোরালো। ব্যান্ডেজের আড়ালে ফোলা গালে আলতো স্পর্শ বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বন্ধুত্ব কখনো পারফেক্ট হয় না সাবিন। যদি তোর দোষ, গুণ, চরিত্র, বৈশিষ্ট্য দেখে তোকে বন্ধু বানাতাম, তাহলে সেটা কি আমার বন্ধুত্ব থাকতো? দর কষাকষি হিসাব হয়ে যেত না? আমি বাজারে একটা পারফেক্ট বন্ধু কিনতে আসিনি, আমি একটা ভেজাল মুক্ত খাঁটি বন্ধু পেয়েছি। তুই হয়তো মানুষটা ভালো না, কিন্তু তুই মানুষটা বাস্তব, যা তথাকথিত ভালো মুখোশ পরে থাকা হাজারটা পারফেক্ট মানুষের থেকে অনেক গুণ সত্য। বাকরুদ্ধ হয়ে গেলাম। মানুষ এমনও হয় নাকি? মীরা পাগল? ওর মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। আমার ভাবনা বুঝিয়ে পড়তে পারলো মেয়েটা। তাই খিলখিল করে হেসে উঠলো। তর্জনী তুলে আমার নাকে টোকা দিয়ে এসে জানালো, আমি আমার নাকের ডগায় রাগ পুষে রাখা রকচটা বেয়াদব বান্ধবীটাকেই ভালোবাসি। মীরার কাঁধে মাথা গুজে একদম চুপটি করে পড়ে থাকলাম। মেয়েটা আমায় আগলে নিয়ে অতি যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আবেগ গলায় দলা পাকিয়ে গেল আমার। ভাঙা গলায় কান্না চেপে ফিসফিস করলাম আমি, আমি তোকে ডিজার্ভ করি না মীরা। কে কার যোগ্য সেই হিসাব তোর করার না, সময় দে নিজেকে। ভাগ্যাকাশের এই কালো মেঘ দ্রুতই কেটে যাবে, আবারও তোর জীবন ভরে উঠবে সূর্যরশ্মিতে। আমার কথা মিলিয়ে নিস সাবিন। সূর্যরশ্মি এই আধার কালো রাত্রিতে? বাস্তবতা নয় সেটি, কিন্তু মানুষ তো কল্পনাবাসী। স্বপ্ন দেখতে দোষ কোথায়? সাবিন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আজ 1 সপ্তাহ প্রায়। সেদিনের সেই ঘটনা এবং পরে হাসপাতালে জেকে ধরা হলুদ সাংবাদিকদের অপপ্রচারের কল্যাণে সাবিন দেশের অঘোষিত এক সেলিব্রিটিতে পরিণত হয়েছে। এই দুনিয়া ভাইরালের দুনিয়া। সাবিনকেও ভাইরালের বস্তুতে পরিণত করে তবেই ক্ষান্ত হয়েছে জনতা। পরিস্থিতি এতটাই জটিল যে রাস্তা দিয়ে মন মতো হেঁটে যাওয়া দুষ্কর। সাবিন তাই বাসায় থিতু হয়েছে, একবারের জন্য বাইরের জগতে পা রাখেনি। এখন রাত অনেক, প্রায় 11টা। মীরা এত রাত্রিতে বেরোতে পছন্দ না করলেও আজ বাধ্য হয়েছে, যেহেতু সাবিনের সঙ্গে সঙ্গে তাকেও কদাচিৎ কাছাকাছি দেখা গিয়েছে। ঝামেলা ঝক্কির অনেকটা অংশ তার উপরও পড়ছে। ক্যাম্পাসের বন্ধু বান্ধবদের সত্যি ঘটনা খুলে বলে বোঝানো গিয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো আর বুঝবে না। বাসার বেশ কিছু জিনিস কেনাকাটা প্রয়োজন, তাই সে তুলনামূলক শুনশান রাতে সময়টাকে বেছে নিয়েছে। পরনে হালকা সালোয়ার কামিজ এবং মুখে সার্জিক্যাল মাস্ক। মীরা ঢুকলো রাস্তার ধারে ছোট একটা সুপার শপে। এইসব দোকান অনেক রাত অব্দি খোলা থাকে। লিস্ট দেখে দেখে প্রয়োজনীয় সামগ্রী নিঃশব্দে কার্টে তুলে নিচ্ছিল মীরা। ঠিক তখনই অদ্ভুত এক ধরনের ফ্ল্যাশে চমকে উঠল। মাথা হেলিয়ে চোখ পিটপিট করে তাকাতে দেখলো তার ঠিক পাশের আইলেই দাঁড়ানো এক লোক, হাতে মোবাইল ফোন। মীরার ছবি তুলছিল স্পষ্টত, তবে হয়তো ফ্ল্যাশ অফ করতে ভুলে গিয়েছিল। তাই মীরা তাকাতেই তড়িঘড়ি করে সে ফোন পকেটে ভরে ফেললো। কার্টের হাতলে শক্তভাবে চেপে বসলো মীরার হাত। তারপরই সেটা ধাক্কা দিয়ে পাশে ঠেলে হনহন করে এগুলো। চোখের কোণে খেয়াল করলো এখানে সিসিটিভি থাকলেও সেটার লেন্স খুলে ঝুলে আছে, অর্থাৎ নষ্ট। এই সুযোগটাই নিয়েছে লোকটা। মীরাকে দেখে সে নিঃশব্দে পিছু হটছিল। তখনই মীরা খপ করে তার কবজি পাকড়াও করে ফেললো। ফোনটা দেখি। হ্যাঁ। শো মি ইওর ফোন নাও। লোকটার সঙ্গে এক প্রকার হাতাহাতি করে মীরা তার পকেট থেকে ছো মেরে ফোনটা বের করে নিল। ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় তার আঙ্গুল চেপে ছাপ বসিয়ে গজগজ করে উঠল। আপনারা কি একটা মেয়েকে কখনো শান্তিতে বাঁচতে দেবেন না? গোটা সমাজ মিলে তার টুপি টেনে ধরেও শান্তি হয়নি।
মীরা ভেবেছিল লোকটা অনলাইনের কেউ, আর তার ছবি সাবিনের ঘটনাটার ব্যাপারেই তুলেছে, কিন্তু ফোন খুলতে মীরার চক্ষু চরক গাছ হওয়ার দশা। লোকটা তার ছবি তুলেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ নয়। অত্যন্ত বিশ্রীভাবে মীরার বুকের দিকের অংশটায় জুম করে ফোকাস করা হয়েছে। বুকের উপরিভাগ থেকে কোমর অবধি দৈর্ঘ্য ছবিটার। বজ্রাহতের মতন ফ্যাল করে তাকিয়ে রইল মীরা। প্রথমে কয়েক সেকেন্ড, তারপর ফিক করে হেসে উঠল। আরে বা মশাই, আপনার তো দেখছি রসের কোনো কমতি নেই। লোকটা মীরার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে রমণী সেটা তৎক্ষণাৎ ছুঁড়ে মারল ফ্লোরে। শক্ত টাইলসের মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল ফোনটা। সকল পার্টস করে ছড়িয়ে ছিটিয়ে গেল চারিপাশে। ওগো, কি হয়েছে? ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটল এক নারীর। কাঠ ঠেলে এগিয়ে আসছে পরনে সুতির প্রিন্টের শাড়ি। সে এসে এমনভাবে লোকটার বাহুতে হাত রাখলো যে মীরার বুঝতে বাকি রইল না এই নারী তার স্ত্রী হয়। কিছু না, হাত থেকে ফোনটা ফসকে পড়ে গিয়েছে সুইটি। ইস, এত দামি ফোন সেদিনই না কিনলে, কিভাবে পড়লো? দম্পতিদের কথোপকথনের মাঝে মীরা খানিক ঝুঁকে সাবধানে ভাঙা ফোনের ধ্বংসস্তূপ থেকে মেমোরি এবং সিম কার্ড তুলে নিয়ে নিজের ব্যাগে রেখে দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে কোনো কথাবার্তা ছাড়াই লোকটার গাল বরাবর সশব্দে চট বসিতে তার স্ত্রীকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।